পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদের মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে যেখানেই যাওয়া হোক না কেন সরকারি বাসগুলোতে ভাড়া ফ্রি। খুব মজায় ছিলাম। কিন্তু যত দিন যাচ্ছে আমরা মহিলারা পরিস্থিতির সম্মুখীন হচ্ছি ততই বুঝতে পারছি যে এটা আমাদের ক্ষেত্রে কতটা অসম্মানের হয়ে উঠছে, কতটা অসুবিধার কারণ হয়ে উঠছে। কেন বলছি? যারা ভুক্তভোগী তারা তো বুঝেই গেছো, আর যারা ভুক্তভোগী নও তারা অবশ্যই বুঝতে পারবে পরবর্তীকালে। আর যারা সম্মুখীন হয়েছো এমন সমস্যার, অবশ্যই কিন্তু তোমাদের কথাগুলো জানিও, তা অভিজ্ঞতাগুলো জানিও, তাহলে বুঝতে পারবো। আর আমি পুরো ভিডিওটা দেখো, বলছি ধীরে ধীরে। আসলে কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে স্ত্রীর শরীরটা ভালো না, তার জন্যই আমি করণদিঘি থেকে ইসলামপুরে গিয়েছিলাম বলেছিলাম। যাই হোক, আর তারপর যখন করণদিঘি থেকে ইসলামপুরে গেলাম তখন কোনো সমস্যা হয়নি, বরং কন্ট্রাক্টরদা এত ভালো ছিলেন যে উনি আমাকে জায়গা করে দিয়েছিলেন। আর আধার কার্ড অবশ্যই দেখাতে হয়, আধার কার্ড না দেখালে হয় না, কারণ ওনারাই বা কেমন করে বুঝবেন যে আমরা পশ্চিমবঙ্গের। যাদের আধার কার্ড থাকে না তাদেরই ভাড়া দিতে হচ্ছে। আমি আধার কার্ড যথারীতি নিয়েও গেছিলাম, সে ভুলটি করি না। করে ওখানে নেমে আমি ডাক্তারের আগে টিকিটটা কেটে নিলাম, কারণ আমি যেহেতু সেদিনই বাড়ি ফিরবো, শ্রেয়াকে রেখে গেছি। আর শ্রেয়ার শরীরটা এতটাই খারাপ যে ওকে নিয়ে আমি এই গরমের মধ্যে বাধ্য হয়েছিলাম ইসলামপুরে। আর ইসলামপুরে যেহেতু বাবার বাড়ি, আগের যারা ভিডিও দেখেছো তোমরা জানো আমি ইসলামপুরেই ডাক্তার দেখাতে যাই। কারণ এক তো এই গরম, তার মধ্যে ডাক্তারের ঘরে ধর্না দিতে ওই অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে কতটা অসুবিধা হয়। যাই হোক, স্ত্রীকে নিয়ে আমি টিকিট কাটার পর চলে গেলাম বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে তারপর ডাক্তার সেই বসেছিল 2টা নাগাদ, তো 2টোর সময় ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। কিন্তু আবার ডাক্তারবাবু উনি হলো হাসপাতালে এমার্জেন্সিতে উঠে গিয়েছিলেন, তাই ওখানে অতক্ষণ ধরে অপেক্ষা করিনি। অপেক্ষা না করে আবার বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম। আর এখানে শ্রী বাড়ি ফিরে দাদাদের সঙ্গে খেলছিল। যাই হোক, যে মেয়েটা সবসময় চঞ্চল সে মেয়েটা যদি চুপচাপ হয়ে যায় খুব দুশ্চিন্তা হয়। আর আমাদের মাদের মন তো একটু দুশ্চিন্তা হয়তো আমরা বেশি করি। তারপর দাদা ছেলেরও শরীরটা খারাপ ছিল, তাই বৌদি আর আমার ভাস্তা চলে গেছিলো ডাক্তারের কাছে আমাদের সঙ্গেই। আর ওদেরকে বললাম তোমরা বসো, আমি দেখছি। আসলে আমাদের নাম আগেই ডেকে নিয়েছিল, আমরা ছিলাম না বলে সেখানে পেছনের নাম্বারগুলোকে ঢুকিয়ে দিয়েছিল। অতটাও মনুষ্যত্বহীন নয় যে সেই জিনিসটাকে নিয়ে ইস্যু করব। সেই জন্য আমি বললাম ঠিক আছে, একটু অপেক্ষা করি। তারপর দেখিয়ে নিয়ে ওষুধ নিয়ে নিলাম। ওষুধ নেওয়ার পরে চলে গেলাম বাড়িতে, কারণ বাড়িতে একটু রেস্ট নিয়ে ভেবেছি 5টা 5:30 নাগাদ বাড়ি থেকে বেরোবো। কেন? কারণ রোদটা পড়লে তবেই ভেবেছি যে যাব। এই রোদের মধ্যে বাচ্চাকে নিয়ে যদি আমি যাই তারও আরও সমস্যা বাড়বে, সেই জন্যই রোদ পড়ার অপেক্ষা করছিলাম। কিন্তু বিকেলবেলায় যারা যাতায়াত করে তারা জানে যে ইসলামপুর থেকে রায়গঞ্জে যাতায়াতের একটু গাড়িগুলো কমে যায়। একটু সংখ্যাটা খুব কম বলেই ভিড়টাও খুব বেশি হয়। আর আমি জানি, তাও ভেবেছি স্টেট বাসে যাব, নাহলে প্রাইভেট বাসগুলোতে চলে যাব, যেভাবেই হোক যেতে তো হবে। ওখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। 2টো বাস ওইভাবে ছেড়ে দিলাম। আর এই বাসটায় দেখো আমি ছাড়াও মনে হয় 50 জন দাঁড়িয়ে আছে। তো আমার পক্ষে দৌড়াদৌড়ি করে ঠেলে ঠুলে বাসে ওঠা সম্ভব নয়, কারণ আমার কোলে বাচ্চা আছে। তাই আমি এগুলো দেখে এই লাইনে তো দাঁড়ালামই না, আমি পেছনে গিয়ে প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করছি আমার জন্য কি একটা সিট হবে। তো ওনারা বললো এই জায়গায় সিট নেই, এই বাসটাই নেই। ঠিক আছে। পরবর্তীতে একটা বাস আসলো, সেই বাসটা মোটামুটি খালিই ছিল, সে বাসটা হয়তো কলকাতায় যাবে। যাই হোক, আমি সেই বাসে উঠারও ভাবনা করিনি, দূরেই দাঁড়িয়েছিলাম। একজন হলো উঠতে গিয়ে আমার ধাক্কা লাগলো এবং মুখ থুবড়ে পড়তে পড়তে আমি বেঁচে গেলাম। আর পড়লে তো একদম গাড়ির নিচে। তো কন্ডাক্টরদা ফট করে চিৎকার করে উঠেছিলেন যে আপনি কি করছেন, এত তাড়াহুড়ো করে বাসে ওঠার কি আছে। আমি একদমই উঠতে চাইনি, উনি ধাক্কা দিয়ে উঠলেন বলে আমি পড়ে যাচ্ছিলাম। তারপর যখন বাসটা থামার পরে আমি বাসে উঠতে গেলাম, উনি বললেন বাসে ওঠা হবে না। আমি একটা কথাই ওনাকে জিজ্ঞেস করেছিলাম কেন বাসে ওঠা হবে না। উনি বলেছিলেন উঠতে দিব না। আমরা কেন উঠতে দিবেন না? বললো আপনি কোথায় যাবেন? আমি বললাম করণদিঘি যাব। বলে টরণদিঘি এসব জায়গায় বাস থামে না, দেখতে পাচ্ছেন না এটা সুপার বাস, একমাত্র কিষানগঞ্জে ডালখোলা, তারপর রায়গঞ্জে দাঁড়াবে, এখানে যাকে তাকে নেওয়া হবে না। আমি একটা পা বাসে যেই না উঠতে গেছি আমাকে পুশ করে পেছনের দিকে ঠেলে দিলেন। আচ্ছা, একজন মহিলা কি সম্মানটুকুও নেই? যে সাধারণত বাসে ফ্রি করা হয়েছে বলে কি আমাদের এতটুকু সম্মান নেই যে আমাদেরকে যাচ্ছেতাইভাবে কথাবার্তা বলা হচ্ছে? উনি বলতে পারতেন যে কোথায় যাবেন, না দিদি ওখানে থামবো না, একটা শালীনতাবোধ তো আছে, সেটুকুও নেই। আমরা কি বলেছিলাম কাউকে যে আমাদের জন্য একটু ভাড়াটা ফ্রি করে দেন? বা আমাদের কাছে পয়সাও নেই সেইটুকু যে আমরা দিতে পারবো না। অনেক গরিব মানুষ আছে, কিন্তু তবুও মানুষের সম্মান আছে, সেটুকু ভুললে চলবে না। মহিলাদের আমাদের
যেহেতু টাকা নেওয়া হচ্ছে না, যেহেতু ভাড়া নেওয়া হচ্ছে না, তাই বলে না আমরা অসম্মানের পাত্রী হয়ে যাইনি। এই কথাটা বারবার মনে রাখবেন। সবার আগে মানুষ সত্য, মানুষের মনুষ্যত্ব মরতে দিবেন না। সরকার থেকে মহিলাদের জন্য ভাড়া ফ্রি করা হয়েছে বলে মহিলাদেরকে ফেলনা মনে করবেন না। হাত জোর করে অনুরোধ করছি, এই কন্ট্রাক্টরদের এই দুর্ব্যবহার বন্ধ করা হোক। কি কথাগুলো ঠিক বলেছি কিনা অবশ্যই মতামতগুলো জানিও কমেন্টে।